আসসালামু আলাইকুম। আশা করি আমাদের শেয়ার বাজারের সাথে আমরা যারা আছি কেউ খুব একটা আহ, স্বাচ্ছন্দ্যে আছেন এটা বলাটা বোধহয় ঠিক হবে না। সবাই প্রেসারে আছেন এবং এই প্রেসার এতটুকু প্রেসার নিতে হবে এটা আমাদের কোনো হিসাবের মধ্যে ছিল না। তো এর বড় কারণ হলো দেশের ম্যাক্রো লেভেলে যেসব পরিবর্তনগুলো হয়েছে, অ্যাব্রাপ্ট পরিবর্তন। এই অ্যাব্রাপ্ট পরিবর্তনের প্রভাব তো পুঁজিবাজারে পড়বেই। তো অন্যান্য ক্ষেত্রে প্রভাব হলে সিগন্যাল আগে আসে, সিগন্যালের সময় মানুষ অ্যাডজাস্টমেন্টের সময় পায়। তো এই অ্যাব্রাপ্ট পরিবর্তনের ফলে সেই সমন্বয়টা সম্ভব হয়নি। আর পুঁজিবাজারে নানান কারণে পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত। একটা দিক থেকে হলো এক গ্রুপ বিনিয়োগকারী ছিল যারা পুঁজিবাজারে বিনিয়োগ করত, কেউ কেউ ওদেরকে ম্যানিপুলেটর বলতো। ওরা বাজার থেকে টোটালি আউট হয়ে গেছে। পরিবর্তনের ফলে ওরা পরিবর্তনের পরে মার্কেট কিভাবে শেপ হবে সেই জন্য কেউ অপেক্ষা করছে সাইডলাইনে, আর কেউ আস্তে আস্তে নানান অপকর্মের সাথে জড়িত হওয়াতে ওদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। ওরা বেশিরভাগ সম্ভবত দেশে থাকলেও গা ঢাকা দিয়েছে, কেউ কেউ দেশের বাইরেও চলে গেছে। ব্যাংকিং খাত আমাদের দেশে পুঁজিবাজারের ক্যাপিটাল মার্কেটের একটা বিরাট অংশ। আর ব্যাংকিং খাত থেকে ইনভেস্টমেন্টও আসে প্রচুর, ডেইলি বেচা কিনা হয়। ওই সেক্টরটা একদম টোটালি অফ হয়ে আছে। কেন অফ হয়ে আসছে এটার ব্যাখ্যা বোধহয় আমার দেওয়ার দরকার নেই, আপনারা সবাই জানেন। তো আমি আসলে আপনাদের সবার দুঃখের সাথে আমিও দুঃখ প্রকাশ করছি। আমরা স্বপ্নেও ভাবি নেই পুঁজিবাজার এরকম একটা পজিশনে আসবে। এর আগে যখন ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল তখন ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়ার পরে বাজার ভালো হবে কেউ কেউ বলছিল। তো আমার কিন্তু এর সাথে একমত ছিলাম না। ফ্লোর প্রাইস খারাপ জিনিস। একবার যখন দেওয়া হয়ে গেছে বাঘের পিঠে উঠার মতো, বাঘের পিঠে যে কোনো কারণে উঠে গেছে, এখন বাঘের পিঠ থেকে নামলে বাঘে আমারে খাইয়ে ফেলবে। আমাদের অবস্থাটাও কিন্তু তাই হয়েছে। তো যাই হোক, আমার আজকের বিষয় হচ্ছে যে আমাদের পুঁজিবাজার বিষয়ে পড়াশোনা, জ্ঞান অর্জন করা। যদিও অনেকে বলেন জ্ঞান অর্জনের কি দরকার, জ্ঞান অর্জন করে তো পুঁজিবাজারে পড়াশোনা করে পুঁজিবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছে, না জানেও বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে ক্ষতিগ্রস্তের মাত্রা একরকম না। যারা পুঁজিবাজার বুঝেন, বুঝার চেষ্টা করেন এবং বুঝে শুনে লোককে একটা নিয়ন্ত্রণে রেখে বিনিয়োগ করেছেন, তারা মোটামুটি ভাবে এখনো টিকে আছে। ক্যাপিটাল লস হয়েছে অনেক, আশা করা যাচ্ছে ক্যাপিটাল লসটা ব্যাক পাবে। দেশে যদি না স্থিতিশীলতা আসবেই, এবং আশাটা কি 1 বছর পরে আসবে না 6 মাস পরে আসবে, এটা হলো অনুমানের বিষয়। স্থিতিশীলতা আসবে, এই আত্মবিশ্বাস কিন্তু আমাদের আছে। বিভিন্ন প্যারামিটারে দেশের ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো আমি পুঁজিবাজারে 2005 সালে এই পুঁজিবাজারে পুরোপুরি মানে চাকরি জীবন থেকে অবসর নিয়ে 2005 সালে মে মাসে জুলাই মাসের থেকে মনে হয় পুরোপুরি পুঁজিবাজারের এখানে সময় দেই। তো সময় দেওয়ার মধ্যে আমি এখানে আসার পরে যেই সমস্যাটা ফিল করেছি, বিনিয়োগকারীদের সাথে কথা বলে বা প্রতিনিয়ত যারা পরামর্শের জন্য আসতো, তো ওই দেখলাম যে পুঁজিবাজার সম্বন্ধে অন্ধের হাতি দেখার মতো মানুষের অভিজ্ঞতা। তো সেটাকে মাথায় রেখে আমি এই সমস্যাটাকে কিছু অংশ দূর করার জন্য মনে করেছি যে আমাদের পুঁজিবাজারের যদি সাধারণ জ্ঞানের জন্য যদি একটা বই থাকতো, তাহলে মানুষ অন্তত সাধারণ জ্ঞান নিয়ে পুঁজিবাজারে আসতো। তো সেখানে মানুষ সাধারণ জ্ঞান নিতে আগ্রহী, কিন্তু ভাষাগত কারণে এটা এবং ও মানুষ যেভাবে বুঝতে পারে, আমাদের দেশে প্রাইমারি স্কুলের বই যেরকম, আমরা যখন পড়াশোনা করছি তখন প্রাইমারি স্কুলের বই যেরকম, এখন কিন্তু ওই বই নাই।
পরিবেশ পরিস্থিতিতে মানুষ অনেক কিছু পরিবেশ থেকে শিখে ফেলছে, সেগুলো বই থেকে এখন বাদ দিয়ে ফেলছে। তো বিদেশি যেসব বইগুলো বাজারে পাওয়া যায় এগুলো হলো বিশ্লেষণমূলক বই, বাজার অ্যাজ সাচ জানানোর জন্য, রেগুলেটর অ্যাজ সাচ জানানোর জন্য, বিধিনিষেধ অ্যাজ সাচ এগুলো জানানোর মতো বিদেশি কোনো বইতে এগুলো নাই। এগুলো পড়ে এগুলো উপলব্ধিও করা যাবে না। সেটা মাথায় রেখে শেয়ার বাজার জিজ্ঞাসা বইটা একটা ছোট্ট সংস্করণ 2005-এ বের করা হয়। সে ধারাবাহিকতা এই 2025 সালে 5ম সংস্করণ বইটা বাজারে বেরিয়েছে। বইটাতে মোট প্রশ্নের সংখ্যা হচ্ছে 316টা, পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 420টা। আমার হাতে বইটা ধরা আছে। আমরা আগে কোনো প্রতিষ্ঠিত পাবলিশার দিয়া বই ছাপাই নেই। এইবারে মাত্র সাহিত্য বিচিত্রা একটা পাবলিশার আসছে, ওদেরকে দিয়ে বইটা পাবলিশ করেছি। কপিরাইট আগের বইতেও ছিল, এই বইটাও কপিরাইটের জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছি। বাইন্ডিংয়ের ব্যাপারেও আগে গাম বাইন্ডিং ছিল, এটা জেল বাইন্ডিং করেছে। বইটা গেট আপ আগের থেকে ভালো, পেপারগুলো ভালো। বাট যেটা দুঃখজনক, আমি প্রথম থেকে বইটা মানুষের ক্রয় ক্ষমতায় যেন মধ্যে হয়, আমাদের দেশে কেউ বই বেশি দাম দিয়ে কিনতে চায় না। তো এবার কিন্তু আমরা সেটা পারিনি। সব কিছুর দাম বেড়েছে, একদম সব কিছুর দাম বেড়ে এবারটার বইটার দামটা আমাদের থেকে অনেক আগেরটার সাথে তুলনা করলে অনেক বেশি। বাট আমি একটা জিনিস বলবো, 500 টাকা 550 টাকা দিয়ে একটা বই, এই যে বইটা একবার পড়ে ফেলে দেওয়ার মানা। নোবেল নাটক, খুব বিখ্যাত লেখকের বই হয়তো 2-3 বার পড়ে নোবেল নাটকের বই, কিন্তু বাকিদের বই একবার পড়ার পরে লাইক নিউজ পেপার, এটা আর দ্বিতীয়বার পড়ার আগ্রহ থাকে না। কিন্তু শেয়ার বাজার জিজ্ঞাসায় এই বইটা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করবেন কম আর বেশ, তাদের সবসময়ের জন্য তাদের টেবিলে থাকা উচিত। আপনি একটা প্রশ্ন 5 বার যখন পড়বেন, দেখবেন যে 5 বার আপনার 5 ধরনের তথ্য পেয়েছে। তথ্যটা ওখানে ছিল। ফার্স্ট টাইম পড়ার সময় আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবে আপনি ওটা আপনার চোখে পড়লেও এটার মর্ম উপলব্ধি করতে পারেন নাই। সেকেন্ড টাইম পড়লে দেখবেন যে আরেকটা বাইরে হয়েছে, থার্ড টাইম পড়লে দেখবেন যে আরেকটা বাইরে হয়েছে, ফোর্থ টাইম পড়লে যে আরেকটা বাইরে হয়েছে, কিন্তু লেখাগুলো বইতে ওখানে ছিল। এই বইটার বিউটি হচ্ছে এই জায়গায়। আর একবার সে বইটাকেও একবার 316টা প্রশ্ন একবার পড়ার পরে সবগুলো 2 বার পড়তে হবে এমন না, কিছু কিছু প্রশ্ন আছে বারবারই পড়তে হবে। আমাদের দেশে সাংবাদিকরা তো খুব সম্মানী কাজ করেন, সাংবাদিকদেরকে মানুষ খুব উঁচু পর্যায়ের লোক বলে মনে করেন। কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা দেখেছি ওনারা পুঁজিবাজারে রিপোর্টিং করার সময় এমন সব ভুলভ্রান্তি করে যাতে করে অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়। সাংবাদিক ভাইদের জন্য ট্রেনিং হয়, ওদের বিশ্ববিদ্যালয়ে ওদের জন্য কারিকুলাম আছে, এবং ক্যাপিটাল মার্কেটের উপরে কেউ যদি কিছু বেসিক আইডিয়া করতে হয়, এই বইটা তাদের পাঠ্য বই হওয়া উচিত। এখানে সাংবাদিকতা বা কিভাবে করতে হবে এই বইতে কিছু নাই, কিন্তু পুঁজিবাজার তথ্য সংবেদনশীল। এখানে আপনি একটা তথ্য কম বলেন, মানুষ কম ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু ভুল বললে বহুত লোক ক্ষতিগ্রস্ত হবে। আমি যখন আমার মুখ থেকে একটা কথা বাইর হয়, এই কথার মালিকানা কিন্তু আর আমার থাকে না। যারা শুনেছেন উনি কি বুঝেছেন সেটা হলো বড় কথা। আমার বলার সময় বা লেখার সময় এমন শব্দ ব্যবহার করা যাবে না, এমন ভাব প্রকাশ করা যাবে না যেটার একাধিক অর্থ হইতে পারে। আর আমরা যখন ক্লাসে কোনো বই পড়াই বা ক্লাসের জন্য বই লেখা হয়, 9-এর ক্লাসের জন্য ওই ছেলেদের লেভেল দেখে 9-এর ক্লাসের বই হয়, 6-এরটা 6-এর ক্লাসের লেভেল হয়। কিন্তু সাংবাদিকেরা পত্রিকায় যখন কোনো খবর ছাড়িয়ে দেন, এটা তো সব লেভেলের কাস্টমারের জন্য। ওই 6-এ পড়ে যে সেই কাস্টমারও আছে, পিএইচডি পড়ে যে ওই একই কাগজ ওই পড়বে, পড়ে নানান ধরনের অ্যাম্বিগুইটি সৃষ্টি হবে। আমি এই পুঁজিবাজার নিয়ে আজকে সেই 20 বছর ধরে ফুল টাইম, আমার আর কোনো চিন্তাও নেই। বাসায় যাই, বাসার থেকে আইল্যান্ড সিকিউরিটিজের অফিসে আসি, এখান থেকে বাসায় চলে যাই।
আর বাসায় চলে যাওয়ার পরে এই টেলিফোনে কেউ না কেউ টেলিফোনে ঢুকেন দেশের বাইরে থেকে। আমার ইউটিউব থাকার কারণে আইল্যান্ড সিকিউরিটিজ নামে একটা ইউটিউব আছে, ওখানে প্রায় 100 ভিডিও আছে। এই ভিডিওগুলো বাংলা ভাষাভাষীর লোক, কেউ কোরিয়ার থেকে টেলিফোন করে, আমাদের সাথে অনেক টাইম ডিফারেন্স, কেউ সৌদি থেকে টেলিফোন করে টাইম ডিফারেন্স, কেউ মালয়েশিয়ার থেকে করে, ওইসব কম ডিফারেন্স ওদের। তো এসব লোকজনের প্রশ্ন, উচ্ছ্বাস, ফ্রাস্ট্রেশন দেখে আমার মনে হচ্ছে আর একটা বই লেখা খুব দরকার। সেটা হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগ। ছোট আকারে একটা পুস্তিকার আকারে লিখছিলাম, এখন শরীর স্বাস্থ্য যদি কুলায় বড় আকারের সঞ্চয় ও তার বিনিয়োগ লেখার জন্য। শেয়ারবাজার জিজ্ঞাসা বইটা বাজারে আসছে, আমাদের সব ব্রাঞ্চে ডিজিটাল বুথে বইটা পাবেন। আর এছাড়া রকমানিতে ওরা বই বিক্রি করে, ঢাকায় নিউ মার্কেটে আলিগড় লাইব্রেরি ওরা বিক্রি করে, তারপরে ঢাকায় বাতিঘরে বই পাওয়া যায়, চিটংয়ে বাতিঘরে, ডিএসসির সামনে ওখানে যে টঙ্গর আছে ওখানেও বোধহয় একজন না দুইজনে বইটা বিক্রি করে। তো আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো যে বইটা বাজারে, পঞ্চম সংস্করণের বইটা বাজারে আসছে। এখানে এই বইতে পুরনো বইকে তারিখ দিয়ে নতুনভাবে সাজানো হয় নাই, অলমোস্ট সবগুলোই প্রশ্নকে রিভাইজ করা হয়েছে, তথ্য হালনাগাদ করা হয়েছে। কিছু প্রশ্ন আইনিং পরিবর্তনের সাথে সঙ্গতি নাই দেখে ওগুলোকে, কিছু আইন, কিছু প্র্যাকটিস, ওগুলোকে আমরা বাদ দিয়ে ফেলেছি। নতুন যেসব বিষয় সামনে এসেছে, যেমন কমোডিটি ট্রেড হবে, কমোডিটি ট্রেডের এটা নতুন, কমোডিটি ট্রেডের ব্যাপারে প্রাসঙ্গিক অনেক তথ্য এখানে যোগ করা হয়েছে। এটা কাস্টমার হিসাবে, আপনি কাস্টমার হিসাবে কমোডিটি ট্রেড কিভাবে করবেন সেটার জন্য এখানে বেশ কিছু নির্দেশনা, প্রশ্নের উত্তর দেওয়া আছে। বন্ডের ব্যাপারে, বন্ড ট্রেড শুরু হয়েছে, বন্ডের ব্যাপারেও নতুন করে কিছু দেওয়া আছে। আগের বইতে মিউচুয়াল ফান্ডের ব্যাপারে অনেক আলোচনা ছিল, এর বাইরেও এখানেও অনেকগুলো মিউচুয়াল ফান্ডের ব্যাপারে নতুন করে দিক নির্দেশনামূলক আলোচনা আছে। তো এই ভিডিওর মাধ্যমে হয়তো কারো কারো কাছে খবরটা যাবে, আপনারা নিজেরা আগ্রহী হলে নিজেরা করতে পারেন, বন্ধু বান্ধবদেরকে দিতে পারেন। আমি আপনাদেরকে কথা দিতে পারি, এই বই কেউ নেওয়ার পরে, বই পড়ে যদি তার কাছে মনে হয় যে বইটা কেনাটা ঠিক হয় নাই, উনি বইটা ফেরত দিতে পারেন, ওনার বইটার মূল্য আমরা ফেরত দেব। আমার বইয়ের কন্টেন্টসটা, ভাষাটা, তথ্যবিন্যাস যেভাবে করা আছে, কোনো পাঠক, এই যে এর আগে 16,000 বই আমরা প্রিন্ট করেছি, এবং বই প্রথম বিক্রি করার সময় একটা লিফলেটও দেওয়া হয়েছিল বইয়ের ভিতরে, যে বিক্রিত বই নেওয়া হয়। কারণ তখন তো আমরা অপরিচিত ছিলাম, আমিও অপরিচিত, বাজারও অপরিচিত, বই পড়তে হবে সেটাও অপরিচিত, সেই জন্য ওরকম লিফলেট দেওয়া হয়েছিল। তো মানুষ কিনেছে, প্রচুর বই নিয়ে এসেছে, কিন্তু কেউ এ পর্যন্ত একটা বইও ফেরত দিতে আসে নাই। মাঝে মধ্যে অনেকে এসে বলছে, স্যার বই এটা ফেরত দেওয়ার মতো বই না, এটা আমার ছেলেও পড়তে পারবে, কিছু কিছু জিনিস আছে অত নাতিও পড়তে পারবে, কারণ আমাদের দেশে তো আইন কানুন খুব বেশি পরিবর্তন হয় না। তো যাই হোক, এই পঞ্চম সংস্করণের বইটা বাজারে আসছে। আপনারা যারা পুঁজিবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনারাও বইটা কিনে পড়ে দেখতে পারেন। দুইজনে একটা কিনেও পড়তে পারেন, তিনজনে একটা কিনেও পড়তে পারেন, কিন্তু আলটিমেটলি বইটা আপনার, শেয়ার বাজারে যদি আপনি থাকতে চান, শেয়ার বাজার থেকে কিছু যদি সুবিধা নিতে চান, তাহলে আপনাকে এই বইটা আপনার সংগ্রহতে থাকা উচিত। আপনি প্রত্যেক দিন একটা দুইটা প্রশ্ন আবার রিভিজিট দিতে পারেন। তো তাইলে হবে কি, আপনি শেয়ার বাজার থেকে প্রচুর টাকা কামাবেন এমন না, কিন্তু আপনি আত্মবিশ্বাসী হবেন। আত্মবিশ্বাসী হলে অনেক অন্ধকার থেকেও আলোতে আসা যায়। তো এই যে ডক্টর ইউনূস সাহেব, আমাদের ভাগ্য ভালো, ওনার মতো একটা লোক আমাদের এই ক্রাইসিস সময়ে দেশের হাল ধরেছে। ওনার চেহারার মধ্যে কোনো বিতৃষ্ণার ভাব দেখেন কোনো সময়? নোট করে আয়না বা নোট পড়তে দেখছেন? দেখেন নাই। এই যে এখন কি বলুম,
এটা দেখছেন, এটাও নাই। আমার ভাসানী সাহেব একবার পুরনো পল্টনে এখানে বিরাট জনসভা বক্তৃতা দিচ্ছিলেন, মতিয়া চৌধুরীও ছিল ওখানে। তো কতক্ষণ পড়ার পরে জিজ্ঞাসা করতেছে যে আর কি বলুন, তো পাঁচশো থেকে একজন বলে দিতে, স্যার এটা বলেন। তখন অবশ্যই ওনার বয়স হয়েছিল, বয়সের 12 এটা হইতে পারে। আর আমাদের অনেক দেখবেন মানুষ যখন কথা বলে আশেপাশ থেকে লোকজন তাকে স্লিপ দেয়, তার সাথে কথা বলে, উনি নিরলসভাবে যা বলতে চাইছেন বলে ফেলতেছেন। সব ভুল বলছে এমন, ঠিক বলছে এমন না, হয়তো কিছু না বললেও পারতেন। লিখিত বক্তব্য অনেকে দেয়, লিখিত বক্তব্য দেয়। ওনার লিখিত বক্তব্য দেখছেন, এটা কারণ হলো ওনার ভিতরে জিনিসগুলো এভাবে একটার পর একটা ঢুকে বইয়ের মতো গেঁথে আছে। উনি যে পৃষ্ঠার থেকে দরকার ওই পৃষ্ঠা উল্টাইয়া ওই পৃষ্ঠার সম্বন্ধে 2-4টা কথা বলতে পারেন। যেমন এখানে কি 8 নাকি সাবমিট সম্মেলনে গেছে, তো যাওয়ার আগে আমারও ইয়ে ছিল যে ওখান থেকে আমাদের অর্জন কি হবে। এটা তো কোনো বিভিন্ন দেশ থেকে কোনো রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ লোকজনও তো আসবেন না, তো উনি আমাদের জন্য ওখানে গেলেন কেন, তো উনি ভালো জানেন। তো গতকালকে দেখলাম যে ওখানে হলো যে কাতার আমাদের এখান থেকে প্রায় 800-700 কত সৈন্য নেবে প্রত্যেক 3 বছর পর পর। এটা একটা বিরাট অর্জন। তার থেকে বড় অর্জন ছিল আমরা ওদের থেকে এলএনজি কিনতাম। এলএনজি দেওয়াটা বন্ধ করে দিছে যে কোনো কারণ হোক, মোস্টলি পেমেন্টের হ্যাসেল নিয়ে। এখন সেটাও তারা পুনরায় দেওয়ার জন্য রাজি হয়েছে। তো এই দুটো তো ভিজিবল বেনিফিট দেখা যাচ্ছে। তো এখন বাকিটা তো আরো কি আছে ইনভিজিবল জানি না। আমরা আশা ছাড়ি নাই, এদেশ ঘুরে দাঁড়াবে, এদেশের মানুষের প্রাণ টান আছে, এই মানুষের সংখ্যা আছে। যেটা নাই সেটা হচ্ছে যে মানুষগুলোকে প্রপারলি এডুকেটেড করে গাইড করে সামনের দিকে এগিয়ে নেওয়ার পথ দেখানো। আমি যেটা বলতে চাচ্ছি, সবসময় আমরা যারা আয় ইনকাম করি আমাদের আয় ইনকামের একটা অংশ সেভ করতে হবে, একদম ম্যান্ডেটরি। আর যে টাকাটা সেভ করব সেটাকে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করতে গেলে বিনিয়োগের প্রথম শর্ত হচ্ছে যে আমার বিনিয়োগকৃত টাকাটার নিরাপত্তা চাই, এটা রিটার্ন চাই, এবং রিটার্নটা ইনফ্লেশনের থেকে বেশি হতে হবে। আর 3 নম্বর হলো আমি যখন চাই তখন এটাকে যেন নগদায়ন করতে পারি। তো এসব নীতিমালা গুলো শুনে শুনে রপ্ত করা যায় না। এটা কিছু ইকোনমিক্সের ব্যাপার আছে, কিছু ম্যানেজমেন্টের ব্যাপার আছে, কিছু ফিলোসফির ব্যাপার আছে। তো সবকিছুর পিছনে মানুষের তকদির নির্ধারিত, কিন্তু তকদির নির্ধারিত বলে তকদির আপনার কাছে অটোমেটিক হবে না। আপনাকে তকদিরের রেজাল্টের জন্য পরিশ্রম কাজ করে যেতে হবে, এখন সেটাকে পরিশ্রম বলেন আর যাই বলেন, কাজ করতে হবে এবং কাজটা পদ্ধতিগতভাবে করতে হবে। তো আমরা যারা এখন জীবন যুদ্ধে আছি, কোথাও গেলে পারি না, হবে না বলি, আসলে একবারে হয় নাই, দুইবারে হবে, দুইবারে হয় নাই, তিনবারে হবে, তিনবারে না হয় 4বারে হতেই হবে। এই ডিটারমিনেশন নিয়ে যদি আমরা নামি তাহলে আমরা ভবিষ্যৎটা আমাদের জন্য উজ্জ্বল হবে। পুঁজিবাজার জিজ্ঞাসা বইটা বাজারে এসেছে, এই নতুন কলেবরে অনেক নতুন জিনিস আছে এখানে, আপনারা বইটা নিতে পারেন এবং নিয়ে বন্ধু বান্ধবকেও রিকমেন্ড করতে পারেন। আমরা দেশে পুঁজিবাজার আছে, পুঁজিবাজার থাকবে, পুঁজিবাজার আমাদেরকে কষ্টও দিবে, আমাদেরকে আনন্দও দিবে, কিন্তু এটা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। সবাই এখন শিক্ষিত হচ্ছে। তা আমরা শিখব এবং শিকার হাতিয়ার হিসেবে পুঁজিবাজার জিজ্ঞাসা বইটা আপনারা নেবেন। আমি আশা করি এই বই কিনে যারা কিনবেন ভালো করে পড়বেন, ওনার এই রিগ্রেট হবে না যে উনি একটা ব্যাড ইনভেস্টমেন্ট করছেন। ইট ইজ ইনভেস্টমেন্ট। আপনি পড়ে আরেকজনকে দেন, সেও পড়তে পারবে, বইয়ের জায়গায় থেকে যাবে। সে আরেকজনকে দেন, তাও বইয়ের জায়গায় থেকে যাবে। নলেজ ইজ পাওয়ার। এই পাওয়ার কেউ নিতেও পারে না, এই পাওয়ারের কোনো ক্যাপাসিটি লিমিটও নাই। এই যে বইয়ের শুরুতে লেখা আছে পুঁজিবাজারের তথ্যই অর্থ। তথ্য যিনি আগে পাবেন তিনি বেনিফিটেড হবেন, যিনি পরে পাবেন ওনার আর ওই বেনিফিটটা ওনার কাছে কমে যাবে। তো যাই হোক,
বইটা আপনাদের হাতের কাছে রাখার চেষ্টা করবেন। বই এটা জানি না কয়দিন বাজারে থাকবে, আর আমার জীবদ্দশায় এটাকে আরেকবার এডিশন করে আবার একবার ছাপানো, এটা অন্তত আমি আশা করি না, এটা অনেক সময় লাগে। তো যাই হোক, অনেক অপ্রাসঙ্গিক কথা বলে ফেলেছি। মূল কথা হচ্ছে বইটা বাজারে এসছে, বইটা আপনারা নিতে পারেন। ইজ এ ওয়ার্থ বাইং। থ্যাংক ইউ।